একজন নির্যাতিতা নারীকে এই সমাজ নিজেদের ব্যর্থতা অস্বীকার করার জন্য সর্বদা একটা প্রশ্নচিহ্নের মাধ্যমে দমিয়ে রাখায় বিশ্বাসী। আর সেই প্রশ্নটি হল, হোয়াই ইউ? এই কাহিনীও সমাজের সেই সব নারীদের যারা প্রতিনিয়ত সমাজে কিছু কীটের দ্বারা অত্যাচারিত, শোষিত। এই নারীরা কবে ন্যায় বিচার পাবেন তা আমাদের জানা নেই। আশা করি দেশের আইন আদালত এই অন্যায়ের বিচার করবে, কিন্তু আমরা প্রতিবাদ জানাবো আমাদের মতো করে। কাহিনী মহল অরিজিনালসের আজকের বিশেষ নিবেদন প্রজ্ঞা চক্রবর্তী রচিত ফিউশন ফেস্ট 2025 কণ্ঠ ছাড়ো জোরে অডিও স্টোরি ফেস্টিভ্যালে পুরস্কারপ্রাপ্ত কাহিনী হোয়াই ইউ। আমরা এই কাহিনী উৎসর্গ করি সমাজের সেই সব নারীদের যারা প্রতিনিয়ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে। গল্পটি প্রাপ্তমনস্ক শ্রোতাদের জন্য নির্মিত। তাহলে শুনতে থাকুন আজকের কাহিনী হোয়াই ইউ। Case number 532 under District Court. হ্যালো তিথি, তুই কি এখন ফ্রি আছিস রে? কেন বল না। আমার না একটা চাকরির খুব দরকার, একটু সাহায্য করতে পারবি রে? চাকরি? সে কি রে, এই তো বলছিলি যে হায়ার স্টাডি করবি, তারপর একেবারে চাকরিতে জয়েন করবি। তেমনই ইচ্ছে ছিল, তবে এখন পরিস্থিতি কিছুটা খারাপ, তাই চাকরি নিতে হবে। চাকরি করার পাশাপাশি পড়াশোনা করব আমি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া দেখছি। বলছি, তুই যেখানে কাজ করিস ওখানে হবে না? কি হলো, এমন করে হাসছিস কেন? না না, তেমন কিছুই না। আমার অফিসে তুই পারবি না রে, মানে অনেক খাটনি, আর তার থেকেও বড় কথা তোর পোষাবে না। মাথার উপর পাহাড় সমান চাপ জড়ো হলে মানুষ সব পারে রে। আচ্ছা দাঁড়া, একটু সময় দে, আর তোর সিভিটা পাঠা। ঠিক আছে, কাল ফোন করব না হয়। ওকে ওকে। তিথি ফোনটা কেটে দেয়। অহনা চুপ করে বসে চিন্তা করতে থাকে। ছোট থেকে ওর একটাই স্বপ্ন ছিল, একটা ভালো চাকরি করে নিজের পায়ে দাঁড়ানো, একটা ভালো উপার্জন যেটা ওকে স্বাবলম্বী করে তুলবে, গড়ে তুলবে সমাজে মাথা উঁচু করে বাঁচার অবলম্বন। মধ্যবিত্ত যৌথ পরিবারের সম্পত্তি নিয়ে ঝামেলা, এছাড়াও টাকা পয়সা নিয়ে টানাপোড়েনের মধ্যে দেখতে দেখতে অহনা একসময় প্রচণ্ড ভেঙে পড়েছিল। তারপর থেকেই ঠিক করে নেয় এইবার থেকে সে নিজের জন্য বাঁচবে, নিজের জন্য ভাববে। কিছুটা আমিত্ব যেন তাকে ঘিরে ধরেছিল, যদিও এটা নিয়ে তার কোনো আফসোস নেই, কারণ এটাই তাকে এতদিন বাঁচিয়ে রেখেছিল। মা বাবার তাকে নিয়ে অনেক স্বপ্ন থাকলেও তারা কোনোদিনই সেইভাবে সমর্থন করেননি, কিংবা কখনো কাছে এসে মাথায় হাত বুলিয়ে বলেননি যে এটা খারাপ হয়েছে যখন ছেড়ে দে, পরের বার দেখবি ভালো হবে। ফলত তাদের কাছ থেকে সে আর কোনো রকম সমর্থন আশা করে না। তাই হায়ার স্টাডির ইচ্ছা থাকলেও এই মুহূর্তে একটা রোজগারের বড্ড দরকার তার। টিউশনি করে বেশ কিছুটা রোজগার হলেও এখন যেন আর তা দিয়ে চলছে না। ভাবনার ঘোরটা কেটে যায় মা বাবার চিৎকারের শব্দ শুনে। আমি সংসারের জন্য আর খরচ করতে পারবো না, আমার এত সামর্থ্য নেই। কি বললে তুমি? সংসারের জন্য তুমি খরচ করতে পারবে না? তোমার সামর্থ্য নেই? রোজ এই এক অশান্তি বাড়িতে, হয় সম্পত্তি নিয়ে আর নয়তো দাদার নেশা করে আসা নিয়ে। অহনা কানে হেডফোন গুঁজে চুপ করে শুয়ে পড়ে, আর সময় গুনতে থাকে কখন তিথি ওকে একটা ভালো খবর দেবে। দেখতে দেখতে রাত পেরিয়ে সকাল হয়ে যায়। সকালে অহনা তৈরি হয়ে পড়াতে চলে যায়, তবে আজ আর মন নেই সেসবে। বাচ্চাগুলোকে অঙ্ক করতে দিয়ে চুপচাপ বসে থাকে সে। তিথিকে মেসেজ করতে গিয়েও আটকে যায়। এভাবেই কাটতে থাকে গোটা দিন।
দুপুরে বাড়ি গিয়ে নিজেও বেশ কিছু অ্যাপে সার্চ করে জবের ব্যাপারে। তবে কিছুই যেন বুঝতে পারছিল না সে। কাউকে গিয়ে যে জিজ্ঞেস করবে তাও পারছিল না। অবশেষে তিথির ফোন আসে। বল, চাকরিটা হবে তো রে? আরে অহনা, রিল্যাক্স, এত হাইপার হোস না তো। না মানে যাকে ছাড়, তুই বল। চাকরিটা হয়ে গেছে তোর। সত্যি? হ্যাঁ রে, সত্যি সত্যি। কাল থেকেই তোর জয়েনিং। ওই 10,000-এর মতো দেবে এখন, বুঝলি তো। বিলিংটা সামলাতে হবে একজনের সাথে আপাতত। তোকে যে কি বলে ধন্যবাদ দেব, তুই আমার অনেক উপকার করলি রে। চাকরির ব্যবস্থা তো করে দিলাম, তবে চাকরিটা বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু তোর। সমস্ত কিছু বুঝে শুনে কাজ করিস, ঠিক আছে? আরে হ্যাঁ হ্যাঁ, তুই চিন্তা করিস না। আচ্ছা, এখন রাখছি। কাল সময় মতো চলে আসিস। আমাদের বস কিন্তু আবার দেরি করা পছন্দ করে না। ঠিক সকাল 10টা, ঠিক আছে? ভালো কথা, তোর কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে, সুতরাং নিজেকে একটু প্রিপেয়ার করে নিস, ওকে? কালকে ইন্টারভিউ, সিলেক্ট হয়ে গেলে হয়তো পরশু থেকেই তোর জয়েনিং। একদম, আমি সময়ের মধ্যে চলে যাব। আচ্ছা, এখন রাখছি। অহনা মনে মনে ভীষণ আনন্দিত হয়। তার মনে হচ্ছিল দৌড়ে গিয়ে তার মা বাবাকে এই খবরটা জানায়। তবে তখনই তার কানে ভেসে এলো তিথির বলা শেষ কথাটা, তার ইন্টারভিউ নেওয়া হবে। মনের মধ্যে একটা চাপা ভয় কাজ করতে শুরু করলো। তবে সুযোগ যখন এসেছে সেটাকে কোনোভাবেই সে হারাতে চায় না। তাই ফোন নিয়ে ঘাঁটতে বসলো ইন্টারভিউ নিয়ে। তিথির সাথেও একবার কথা বলল। সারা রাত ওই নিয়েই কেটে গেল। তার মা একবার তাকে কি হয়েছে জিজ্ঞেস করেছিল বটে, তবে সে কোনো উত্তর না দেওয়ায় তার মাও আর তাতে বেশি আমল দেয়নি। তবে ভোরের আলো ফুটতেই তার মাথায় অন্য একটা চিন্তা এসে ঘুরপাক খেতে শুরু করে দিল। সকালবেলায় বেরোনোটা খুব একটা সমস্যার বিষয় হবে না, কারণ সেই সময় সে রোজ পড়াতে যায়। তবে তার পড়িয়ে আসতে আসতে মোটামুটি বেলা 1টা বেজে যায়। তবে আজ হয়তো সে কিছুটা আগেই বাড়ি চলে আসবে। অপরদিকে আজ আবার তাকে বিকেলে বেরোতে হবে, কারণ সকালের পড়ানোগুলো সেই আজ বিকেলে পড়াবে। দেখতে দেখতে বেলা 8টা বাজল। সে তাড়াতাড়ি তৈরি হয়ে গেল ইন্টারভিউয়ের জন্য। আজ অহনা একটু ফর্মাল ড্রেস আপ করেছে দেখে তার মা বেশ অদ্ভুতভাবেই তাকিয়েছিল তার দিকে। তবে কোনো প্রশ্ন করার সুযোগ না দিয়ে অহনা খুব তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আজ অবশেষে মনে হয় ভাগ্য তার সহায় হয়েছে। ইন্টারভিউটা সে ক্লিয়ার করতে পেরেছে। কাল থেকেই তার জয়েনিং, স্যালারি মোটামুটি 10,000 টাকা। এখন কোনোভাবে যদি টিউশনিগুলো মেকআপ করে বিকেলে করতে পারে, তাহলে চাকরি আর টিউশনি করে মাস গেলে মোটামুটি 15 থেকে 16,000 টাকা সে ইনকাম করতে পারবে। আজ প্রায় 1 মাস হয়ে গেল অহনা অফিসে কাজ করছে। তবে শেষ 7 দিন ধরে সে লক্ষ্য করছে তাদের বস একটু অদ্ভুতভাবে তার দিকে তাকায়, যেটা তাকে বড্ড বেশি অস্বস্তিতে ফেলে দেয়। প্রথমে ভেবেছিল কিছু একটা বলবে, তবে তখন ওর তিথির বলা সেই কথাটা মনে পড়ে যায় যে একটু মানিয়ে নিস। তাই নিজের মনকেই এই বলে সান্ত্বনা দেয় যে এইরকম ঘটনা তো সব জায়গাতেই ঘটতে থাকবে, তার জন্য পিছু হটে গেলে কিংবা সমস্ত কাজ ছেড়ে বাড়িতে বসে থাকলে তো আর দিন কাটবে না। অনেক কষ্ট করে এই চাকরিটা সে পেয়েছে। এখন যদি এটা ছেড়ে দেয় তাহলে অন্য চাকরি পেতে তাকে অনেক সমস্যায় পড়তে হবে। তার থেকেও বড় কথা, তার মনে একটা ভরসার জায়গা ছিল যে তিথি যেহেতু তার বন্ধু, সে আর যাই হোক না কেন তার কোনো রকম ক্ষতি সে করবে না। যদি এখানে এরকম কোনো বিপদ থাকতো তাহলে তিথি তাকে কখনো এখানে আনতো না। তবে তার ধারণা ভুল প্রমাণিত হয়ে যায় কিছুদিনের মধ্যেই। 12ই মার্চ 2022। অফিসের সব স্টাফ বিকেল 6টার মধ্যে বেরিয়ে গেলেও অহনা আটকে পড়ে যায় কাজে। আর তখনই অফিসের সেই বস এসে তাকে পেছন থেকে জাপটে ধরে।
আপনি আপনি সব কি করছেন? আমি তো করব। আরে না, ছাড়ুন আমাকে। এরকম করে না। ছাড়ুন। এই এরকম করে না। আরে না, ছেড়ে দিন। তবে লাভ কিছুই হলো না। লোকটা আরো শক্ত করে জড়িয়ে ধরলো তিথির হাত, আর বসের হাত ধীরে ধীরে অহনার কোমর, পিঠ দিয়ে বুকের খাঁজ বরাবর অবাধ্যভাবে চলাফেরা করে বেড়াচ্ছে। তো বলছি শান্ত। আরে এসো এসো আমার কাছে এসো। কখনো তা নেমে যাচ্ছে কোমর থেকে আরো নিচে। অহনা চিৎকার করে ওঠে, তোমার সাথেই তো করবো। তোমাকে অনেক দিন পরে আমি পেয়েছি। না না না। তবে কে শুনবে? ওই ফাঁকা অফিসে অহনার চিৎকার। অহনা নিজের মনকে শক্ত করে, তারপর এক ঝটকা দিয়ে উঠে দাঁড়িয়ে লোকটাকে খুব জোরে ধাক্কা মারে। তবে তাতে লাভ কিছুই হয় না। অহনার আচমকা ধাক্কায় লোকটা কিছুটা পিছিয়ে গেলেও আরো দ্রুত এগিয়ে এসে আরো জোরে জাপটে ধরে থাকে। চলতে থাকে তাদের মধ্যে ধস্তাধস্তি। এসো, একটু একটু শুতে দাও। একটু। আরে তোমার সাথেই তো করবো। এক পর্যায়ে অহনা হাতের কাছে থাকা জলের বোতলটা দিয়ে লোকটার মাথায় মেরে সেখান থেকে পালিয়ে যায়। তারপর কোনো রকমে একটা অটো ধরে সে বাড়ি এসে পৌঁছয়। পথে যদিও নিজেকে একটু ঠিকঠাক করে নেয়, বাড়িতে ঢুকতেই তার মা অহনাকে দেখে নানা রকম প্রশ্ন করতে থাকে। সেই মুহূর্তে অহনা আর নিজেকে সামলাতে পারে না। মাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে শুরু করে। কি হলো, বলবি তো নাকি? আরে না, কেঁদে বল কিছু। অফিসে অফিসে কি হয়েছে? ও, দিয়েছে তো তাড়িয়ে। সত্যি একটা কাজ বোধহয় তোর দ্বারা ঠিক করে হয় না, তাই না রে? একটা কাজ নিলি, তাও মাস ঘুরলো না, ব্যাস তাড়িয়ে দিল। এখন কেঁদে কি হবে? যা ঘরে যা। অবাক হয় অহনা। মা আরো অনেক কিছুই বলে যাচ্ছিল, তবে তার কানে আর কোনো কথাই গেল না। বেশ কিছুক্ষণ চুপ করে বসে থাকার পর উঠে ঘরে চলে যায়। এ কদিনে অফিসে অদিতি বলে একজনের সাথে ওর বেশ ভালো বন্ধুত্ব হয়েছিল। তাকে ফোন করে সবটা জানাতেই সে বেশ বিরক্ত স্বরে বলল, তোর সাথেই সব হয় তাই না রে? এই কদিন আগে বললি শুভ স্যার তোর দিকে অদ্ভুত ভাবে তাকায়, এখন বলছিস স্যার এমন করেছে। আমি ওখানে আজ প্রায় 1 বছর আছি, আরো অনেকে আছে বহু পুরনো, কারোর সাথে তো এমন হয়নি কখনো। তোর সাথেই কেন হলো, তাও আবার দুবার? অহনা ফোনটা কেটে দেয়। এরপর তিথিকে ফোন করায় সে বলে, মানছি ওরা একটু লাইন মারে, তাহলে এইসব সরি রে, মানতে পারলাম না। তোর যদি কাজটা না পোষায় সেটা বল, কিন্তু এসব ভুলভাল বলিস না প্লিজ। অহনা ফোনটা রেখে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। নিজের মুখটা দেখে ওর ওই দৃশ্যগুলো মনে পড়ে যায়। কানে ভাসতে থাকে একটাই কথা, আমি সংসারের জন্য আর খরচ করতে পারবো না, আমার এত সামর্থ্য নেই। কি বললে তুমি? সংসারের জন্য তুমি খরচ করতে পারবে না? আপনি সব কি করছেন? আমি তো করব। আরে না, ছাড়ুন আমাকে। এরকম করে না। ছাড়ুন। এই এরকম করে না। আরে না, ছেড়ে দিন। সত্যি একটা কাজ বোধহয় তোর দ্বারা ঠিক করে হয় না, তাই না রে? Why me? কেন কেন আমি কেন আমি কেন? অহনা পুলিশে ডায়েরি করেছিল, তবে কেসটা কোর্ট অবধি গেলেও ব্যাস ওইটুকুই। না পাওয়া গেছে প্রমাণ আর না সাক্ষী। ফলত অহনার উপর একটা চাপ সৃষ্টি করা হয় যে ও যদি কেস তুলে না নেয় তাহলে ওকে 10 লাখ টাকা ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে, এবং তারা মানহানির মামলা করার হুমকি দেয় অহনাকে। মধ্যবিত্ত ঘরের অহনা কারোর সাপোর্ট না পেয়ে বাধ্য হয়
আত্মহত্যা করতে। Case number 3006 under District Court. আজ অনেকটা দেরি হয়ে গেছে পূজার। মনে হয় প্রথম ক্লাস দুটোই মিস হবে কলেজে। যদিও লক্ষ্য ছিল শুধু প্রথম ক্লাসটা মিস করার, তবে আলসেমি করতে করতে এখন আরো অনেকটাই দেরি হয়ে গেল। এই ক্লাসটা উদয় স্যারের। লোকটা পড়ায় ভালো, তবে মেয়েদের দিকে কেমন অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। হাতের কাছে থাকা একটা গেঞ্জি আর জিন্সের প্যান্টটা গলিয়ে নিয়ে ছুট লাগালো পূজা। প্রতিদিন সরকারি বাসে যাতায়াত করে বলেই বাসের টাইমিংটা মোটামুটিভাবে মুখস্থ পূজার। একটু জোরে পা চালালেই বাসটা পেয়ে যাবে। জামা কাপড় পরার ওই ছিঁড়িটা দেখো, ভাগো মা, গা জ্বলে যায় একেবারে। যা বলেছ, প্যান্ট হাঁটুর উপর আর জামা পেটের ওপর। ভদ্রবাড়ির মেয়েদের এমন ধারা পোশাক কেন বাপু? আর বলো না, ওই দিন দেখি ওর দেখা দেখি আমার মেয়েটা গো ঠিক এইরকমই একটা জামা কিনে তিনি বাড়িতে এনেছেন। আরে এইসব জামা কাপড় পরেই তো এরা ছেলেদের মাথাগুলো খায়। তারপর ছেলেরা কিছু করলেই সব দোষ তখন ছেলেদের। আরে তোদের দরকার কি বাপু এরকম জামা কাপড় পরার? ভদ্র কোনো জামা কাপড় জোটে না নাকি? আগে তো বেশ ওই ছেলের সঙ্গে বন্ধুত্ব ছিল ওই মেয়ের। এমন জামা কাপড় পরার ধরন দেখে আমি আমার ছেলেকে স্পষ্ট বলে দিয়েছি, একদম ওর সঙ্গে কথা বলবি না। কথা বলতে দেখলে মেরে তো ঠ্যাং খোড়া করে দেবো আমি। খুব ভালো করেছো গো। আমি তো আমার মেয়েকে বলে দিয়েছি, এরকম জামা কাপড় পরলে রাস্তায় যদি কোনো অঘটন ঘটে তখন আমার ঘাড়ে এসে চড়ে বসো না, আমি কিন্তু কোনো দায়িত্ব নেব না। আরে ওদের বলে কোনো লাভ নেই। এই তো সেদিন ওই মেয়ের মাকে বললাম তো, মেয়ের মা বলে এখন নাকি এটাই যুগ, এখন সবাই এটাই পড়ে। কিছু একটা অঘটন ঘটুক না, ঘটলে না তখন বুঝবে। অনেকটা দেরি হয়ে গেছে দেখে গলির মুখেই দাঁড়িয়ে যায় পূজা। এখান দিয়েই অটো যায়, তবে এদের দেখে কানে হেডফোন গুজে নেয় পূজা। তবুও এদের দৃষ্টি আর কিছু কথা কানে আসায় বাধ্য হয়ে হাঁটতে শুরু করে সে। না, এরা যেভাবে বর্ণনা দিচ্ছে অত খারাপ পোশাকও সে পরেনি, তবে এদের কথা শুনে একটা অদ্ভুত অস্বস্তি হতে থাকে ওর সারা শরীর জুড়ে। বারবার করে জামাটা ধরে টানতে থাকে সে। এভাবেই সে কোনো রকমে বাসে করে কলেজে পৌঁছায়। মার্চ 2023। পূজা কলেজের ব্যালকনি দিয়ে দ্রুত বেগে হেঁটে যাচ্ছিল। এমন সময় কিছু একটাতে হোঁচট খায়, তবে মাটিতে পড়ে না। একটা হাত তার কোমর জাপটে ধরেছে। মুখ তুলে তাকাতেই দেখে উদয় স্যার। তবে পেছনে অন্য স্টুডেন্টদের আসতে দেখে উদয় পূজার থেকে একটু সরে দাঁড়ায়। কি ব্যাপার, আজকে অনেক দিন হলো দেখছি তুমি আমার ক্লাস করছো না, কি ব্যাপার? না মানে আসলে তুমি টিচার্স রুমে এসো, তোমার সাথে কথা আছে। এখন স্যার? তা নয়তো কি? না, এখন তো একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে, দেরি হয়ে গেলে ম্যাম আর ক্লাসে ঢুকতে দেবে না, এই ক্লাসটাও মিস হয়ে যাবে। বেশ, তবে টিফিন টাইমে এসে দেখা করো, আর যদি দেখা না করো তাহলে আমি কিন্তু তোমার অ্যাটেন্ডেন্স 0 করে দেব। আর খুব ভালো করেই জানো তুমি যে অ্যাটেন্ডেন্স না থাকলে পরীক্ষায় বসতে পারবে না। না না, আমি আসবো স্যার। এই তো গুড গার্ল। উদয় স্যারের চোখের চাহনি দেখে পূজার আর বুঝতে বাকি রইল না
যে আজ খারাপ কিছু একটা হতে চলেছে তার সাথে। তবে সেসব ভাবনাকে মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে পূজা ক্লাসে চলে যায়। তবে কানে বাজতে থাকে ওই কথাগুলো। কিছু একটা অঘটন ঘটুক না, ঘটলে না তখন বুঝবে। ধীরে ধীরে ঘড়ির কাঁটা জানান দেয় টিফিন টাইম এসে গেছে। কি করবে ভাবছিল, এমন সময় দারোয়ান এসে জানায় উদয় স্যার তাকে ডেকেছে। ধীর পায়ে এক প্রকার বাধ্য হয়ে এগিয়ে যাচ্ছিল পূজা। সেই সময় ওর কিছু মেয়ে বন্ধুর কথা কানে আসে। উদয় স্যারের মনে হয় পূজাকে বেশ মনে ধরেছে, ক্লাসে এসেও দেখি ওকে খোঁজে। এখন তো শুনলাম আবার নাকি আলাদা করে ডেকে পাঠিয়েছে। বেশ রোমান্টিক ব্যাপার কিন্তু, বল? যা বলেছিস, তবে এটা সত্যি হলে না জাস্ট জমে যাবে। আমি না এগুলো শুধু সিনেমা সিরিয়ালেই দেখেছি, বাস্তবে কখনো দেখাই হয়নি। কথাগুলো কানে আসতেই দুটো চোখ জলে ভরে গেল পূজার। এরা কি সত্যি কিছু বোঝে না, নাকি বুঝতে চায় না? টিফিন টাইমে সকলেই ব্যস্ত, তার উপর উদয় স্যার ওদের ডিপার্টমেন্টের হেড, ফলে ওনার ঘরে আর কেউ থাকে না। পূজা গিয়ে তার সামনে দাঁড়াতেই তিনি ইশারায় তাকে বসতে বলেন। পূজা বসে নিজের জামা ধরে ঠিকঠাক করতে থাকে। তারপর উদয় স্যার উঠে ধীরে ধীরে এগিয়ে আসে পূজার দিকে। তারপর তার হাত দুটো দিয়ে অবাধ্যভাবে পূজার সারা শরীর ছুঁয়ে দেখতে থাকে। এরকম করবেন না স্যার, প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দিন। আহা, ছেড়ে দেব তো, এত তাড়া কিসের? এরকম করবেন না প্লিজ স্যার। ওহ, বড্ড না বিরক্ত করো তুমি। পূজা কাঁদতে থাকে, চিৎকার করতে থাকে, বাধা দিতে থাকে, কিন্তু লোকটার কোনো ভ্রুক্ষেপই নেই। সে তার দুই হাত দিয়ে ওর সারা শরীর পর্যবেক্ষণ করতে থাকে। কখনো বা সে হাত চেপে বসছে পূজার গোপন অঙ্গে, কখনো বা বুক, কোমর, পেট জুড়ে খেলে চলেছে তারা, কখনো বা গালে গাল ঠেকছে। পূজা এবার দেহের সমস্ত শক্তি এক করে একটা ধাক্কা দেয়। আমি কিন্তু চিৎকার করবো স্যার। করো, চিৎকার করো, কে মানা করেছে? কিন্তু লোকজন ছুটে এলে কি বলবে? আচ্ছা, প্রমাণ আছে কোনো? আছে? কথাগুলো বলতে বলতে উদয় এগিয়ে এসে জড়িয়ে ধরে পূজাকে। পূজা নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করে, কিন্তু তোমার কথা কেউ বিশ্বাস করবে না মামুনি, কেউ বিশ্বাস করবে না। কেন জানো? কারণ আমার ট্র্যাক রেকর্ড ভীষণ ভালো, ভীষণ। উল্টে সকলে এটাই বলবে যে কেন তোমার সাথে এরকম ঘটনাটা ঘটলো, কেন তোমার সাথেই কেন? কই, এত তো মেয়ে আছে, তাদের কারোর সাথে তো কখনো এরকম ঘটনা ঘটেনি। বদনাম তুমিই হবে, তুমিই হবে। পূজা কোনো রকমে উদয় স্যারের হাত থেকে নিজেকে ছাড়িয়ে ঘর থেকে বেরিয়ে পড়ে। তারপর জোরে পা চালিয়ে সোজা চলে যায় ওয়াশরুমে। আয়নার দিকে তাকাতেই ওই মহিলা দুটোর কথা, তারপর উদয় স্যারের বলা কথাগুলো পূজার কানে বাজতে থাকে। কিছু একটা অঘটন ঘটুক না, ঘটলে না তখন বুঝবে। যা বলেছ, প্যান্ট হাঁটুর উপর আর জামা পেটের ওপর। ভদ্রবাড়ির মেয়েদের এমন ধারা পোশাক কেন বাপু? বদনাম তুমিই হবে। আরে এইসব জামা কাপড় পরেই তো এরা ছেলেদের মাথাগুলো খায়। জোরে চিৎকার করে ওঠে পূজা। সেদিন আর কোনো ক্লাস করা হয়নি পূজার। সারা দিন ঘরের এক কোণে বসেছিল, কারোর সাথে কোনো কথা বলেনি। দুপুরে কোনো রকমে খেয়ে আবারও ফিরে এসেছে তার সেই একলা ঘরে।
রাতের বেলা আচমকা ফোনের নোটিফিকেশনের শব্দে চমকে ওঠে পূজা। ফোনটা হাতে নিয়ে দেখে ওই মেয়েগুলো মেসেজ করেছে কলেজের হোয়াটসঅ্যাপ গ্রুপে পূজাকে ট্যাগ করে। কিরে, স্যার কি বলল? ডেটিং এ গেলি নাকি? তোর দেখা নেই কেন রে? কিছু হলো? ইত্যাদি। শুধু তাই নয়, গোটা গ্রুপে প্রধান আলোচনার বিষয় এখন পূজা। এর সাথেই আরো একটা পার্সোনাল মেসেজ এলো। সৌনক বলে একটি ছেলে মেসেজ করেছে। না, এই ছেলেটা ওদের মতো না। পূজা অনেক ভেবে কিছুটা সাহস করে সৌনককে সমস্ত ঘটনাটা বলে। পূজাকে অবাক করে সৌনক ওকে সাপোর্ট করে কিছু পরামর্শ দেয় এই চোরির নামে কেস করার জন্য। কিন্তু দোষীর শাস্তি হওয়া তো দূর, বরং পূজার নামেই রটে যায় মিথ্যে অপবাদ। ফলত মেয়েটি ঘরের এক কোণে থাকার পাশাপাশি সমাজও তাকে এক কোণে সরিয়ে দেয়। শুরু হয় প্রবল মানসিক চাপ। ফলস্বরূপ ঘর এবং সমাজের এক কোণ থেকে পূজার বর্তমান ঠিকানা হয় মেন্টাল হসপিটালে। আজ পূজার মতোই সমাজের অন্যান্য মেয়েরাও হয়তো মনে মনে বলে, হোয়াই মি? কেন কেন আমার সাথেই কেন? কেস নাম্বার 3128 আন্ডার ডিস্ট্রিক্ট কোর্ট। আচ্ছা, আমাদের যদি বিয়ে হয় তারপরেও কি তুই এরকম থাকবি? আমাকে এতটাই সময় দিবি রে? ওয়েট ওয়েট, কি বললি? এমন রিয়াক্ট করছিস কেন? কি এমন বললাম আমি? না না, শেষ কথাটা আরেকবার বল। বিয়ে হয় মানে? এই তোর মাথায় কি ঘুরছে বলতো? সত্যি কথা বল। ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার বুঝি। কথাটা বলে হেসে ওঠে প্রীতি। ওকে হাসতে দেখে নীর মানে অনির্বাণ আরো রেগে যায়। অনির্বাণকে রেগে যেতে দেখে প্রীতি মজা করে ওর নাকটা হালকা টেনে দিয়ে বলে, ওরে বাবা রে, এত রাগ বাবুর? ভালো হচ্ছে না কিন্তু, ছাড়। উফ, রাগ যেন নাকের ডগায় একেবারে চেয়ার নিয়ে বসে থাকে। এত রাগ কিসের রে তোর? না না, তুই আগে বল যে তুই এটা কেন বললি। আচ্ছা বাবা, আর বলবো না, এবার তুই বাকিটার উত্তর দে। কোনো উত্তর পাবি না তুই। তার মানে এরপর তুই বদলে যাবি, তাই তো? জানি না। ও মা, দেখি দেখি, ছেলে লজ্জা পাচ্ছে। বাজে বকিস না তো। এসব কোথা থেকে শিখছিস তুই? আজ থেকে তোর মুভি দেখা বন্ধ। কালকে কে যেন বললো 2টো টিকিট কেটেছে, আমাকে আবার মেলও করলো, জানিস? এই থাম তো, এসব না তুই মুভি দেখে নয়, ওই ঢঙি বন্ধুদের কাছ থেকে শিখছিস। বাজে বকিস না তো, আমার কলেজের বন্ধুরা খুবই ভালো। যাকে ওসব ছাড়। এই একটা কথা বলতো, তুই পূজা নামে কাউকে চিনিস? পূজা? কে পূজা? কোথাকার পূজা? আরে তোদের কলেজের স্টুডেন্ট, জানিস? আমাদের কলেজের স্টুডেন্ট আমি জানি না, অথচ তুই জানিস? এই কেসটা কি বলতো? বাদে, সৌনককে মনে আছে তোর? এ তো আচ্ছা জ্বালায় পড়া গেল। একবার পূজা, একবার সৌনক, এরা কারা? আরে সৌনক আমার ভাইয়ের বন্ধু, তোদের কলেজেই পড়ে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2-1বার দেখেছি আমি। ওর থেকে খবর পেলাম তোদের কলেজে 1 বছর আগে পূজা বলে একটা মেয়েকে নাকি কোনো একটা স্যার হ্যারাস করেছে, আর তার সহপাঠীরা তাকে এতটাই বুলি করেছে যে তার জন্য সে কলেজ ছেড়ে দিতে বাধ্য হয়েছে। এসব কি বলছিস তুই? আমি জানি না তো। আরে কালকে ভাই বলল। কলেজেও তো এসব শুনিনি কিছু। দেখ, ভাই আমাকে যতটা বলল যে মেয়েটা নাকি ওর সহপাঠীদের থেকে ওরকম ব্যবহার পাওয়ার পর আর কোনো কথাই বলেনি। তবে ওই সৌনক বলে ছেলেটার সঙ্গে একটা ভালো সম্পর্ক থাকার জন্য তাকেই সবটা বলেছে। ছেলেটা ওকে পুলিশ কেস করতে বলেছিল। তাহলে তো একবার খোঁজ নিয়ে দেখতে হচ্ছে। দেখ, আমি এত বছর ধরে এখানে পড়লাম, আর 6 মাস পর আমার কলেজ জীবন শেষ। আমি কিন্তু কোনো স্যারকে এরকম, মানে আমার মনে হয়নি যে কোনো স্যার এরকম।
আচ্ছা, মেয়েটা কোন ডিপার্টমেন্টের ছিল তুই একবার খোঁজ নিয়ে আমাকে বলতে পারবি? ও হ্যাঁ, ওটা তো তোকে বলাই হয়নি। ভাই বললো যে মেয়েটা আর্টস ডিপার্টমেন্টের, আর এটা করেছে ইকোনমিক্সের কোনো একটা স্যার, যে নাকি ওদের ডিপার্টমেন্ট হেড। ও আচ্ছা, আমার তো কমার্স, ওদের বিল্ডিংয়ে তো যাওয়া হয় না, তাই সঠিক জানি না, দেখছি খোঁজ নিয়ে। আচ্ছা যাই হোক, আজ আমি উঠি, আবার কাল কথা হবে। বাড়ি ফিরতে হবে রে, আর তুই তো জানিসই আমাদের বাড়িতে যাওয়ার ওই রাস্তাটা একেবারে ভালো না। এই জন্যই তো বলি যে একটু এগিয়ে দিই তোকে, তুই তো কোনো কথা শুনতেই চাস না। নীর প্লিজ, আমি তোর উপর এইভাবে ডিপেন্ডেন্ট হতে চাই না। আচ্ছা বাবা ঠিক আছে, অন্তত আমায় জানিয়ে দিস যে তুই পৌঁছে গেছিস। প্রীতি আর কিছু না বলে উঠে ধীরে ধীরে চলে যায় বাড়ির উদ্দেশ্যে। অনির্বাণ শুধু ওর যাবার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। মেয়েটা অদ্ভুত রকমের নির্ভীক, জেদি, আর এই জিনিসটাই অনির্বাণকে বরাবর ভাবায়। নিজের ভাইয়ের মুখে শোনা পূজার ঘটনা আর প্রীতির এরকম জেদ আর ভয় না পাওয়ার স্বভাব অনির্বাণের মধ্যে একটা অদ্ভুত আতঙ্কের সৃষ্টি করে। মূলত প্রীতিকে সতর্ক করার জন্য অনির্বাণ অনেক কথা বলতে চেয়েছিল, কিন্তু প্রীতি তাতে কোনোদিন আমল করেনি। অনির্বাণ ভাবে এই কথাগুলো প্রীতিকে না বললেই হয়তো ভালো করত। অনির্বাণ ধীরে ধীরে নিজের বাড়ির দিকে চলে যায়। এরপর বেশ কিছুদিন কেটে গেছে, ওদের মধ্যে আর দেখা হয়নি, কিন্তু প্রতিদিন নিয়মিতভাবে ওদের মধ্যে কথা হয়। প্রীতি ওকে জানিয়েছে অনির্বাণ যে ঘটনাটা শুনেছে সেটা সম্পূর্ণ সত্যি। শুধু পূজা বলে মেয়েটি নয়, আরও 2-3 জন এইরকম অভিযোগ করেছে, তবে তারা কেউই হয় পরিবারের কারণে আর নয়তো আর্থিক অসচ্ছলতার কারণে সেভাবে স্টেপ নিয়ে উঠতে পারেনি। একবার নাকি একটা মেয়ে ও তার পরিবার পদক্ষেপ নিতে গিয়েছিল, সে নিয়ে বেশ ঝামেলাও হয়েছিল, তবে অদ্ভুতভাবে সে সমস্ত কিছু ধামা চাপা পড়ে গিয়েছিল। এত কিছু প্রীতির কাছ থেকে জানার পর অনির্বাণ প্রীতিকে সাবধান করে, প্রীতি যেন এসব নিয়ে আর তেমনভাবে মাথা না ঘামায়। তবে অনির্বাণের সমস্ত কথাকে অগ্রাহ্য করে প্রীতি নিজে ঠিক করে সে এসবের শেষ দেখে ছাড়বে। এই স্যারের শাস্তির ব্যবস্থা করবে খুব তাড়াতাড়ি। এই মতো কলেজের হেড প্রিন্সিপালের সাথে কথাও বলে। প্রীতির কাছে সবটা শোনার পর তিনি জানান এর আগেও তিনি বেশ কয়েকবার অভিযোগ পেয়েছেন, তবে অভিযোগের কোনো প্রমাণ পাননি। প্রীতি ওনাকে কিছু না বললেও মনে মনে ভীষণ অসন্তুষ্ট হয়। এরকম একটা বিষয় যেটা কিনা শুধুমাত্র প্রমাণের অভাবে চাপা পড়ে যাচ্ছে বারবার। প্রিন্সিপাল প্রীতিকে নিজের মেয়ের মতোই ভালোবাসেন। প্রীতি ওনাকে বেশ কয়েকবার অনুরোধ করেছিল বিষয়টা খতিয়ে দেখার জন্য, তবে প্রিন্সিপাল পরিষ্কার জানিয়ে দিয়েছেন এই ব্যাপারে ওনার কিচ্ছু করার নেই, যদি না সেই রকম কোনো প্রমাণ পাওয়া যায়। প্রীতির মাথা কাজ করছিল না যে এই রকম একটা বিষয়ের কি প্রমাণ হতে পারে। বেশ কিছুদিন ধরে ভাবনা চিন্তা করে প্রীতি ঠিক করে ওই ডিপার্টমেন্টের কিছু জনের সাথে বন্ধুত্ব করবে। হতে পারে যদি বেশ কিছু স্টুডেন্ট মিলে একসাথে অভিযোগ করে তাহলে এই বিষয়ের একটা প্রতিকার হতে পারে। দেখ প্রীতি, এখনো সময় আছে, তুই ঠিক কি করতে চাইছিস আমাকে পরিষ্কার করে বল। উফ, কি আবার করতে চাইবো, প্রমাণ জোগাড় করতে চাইছি। এমন জোরদার প্রমাণ জোগাড় করব না, দেখবি ওই স্যার পালানোর পথ পাবে না। শক্ত প্রমাণ মানে কোনো ভিডিও ফুটেজ বা অডিও এসব তুই পাবি কোত্থেকে? ভিডিও? না না, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি জানি কথাটা শুনতে খুব খারাপ লাগছে, ইভেন আমি নিজেও চাই না যে এরকম কোনো ভিডিও ফুটেজ থাকুক, কারণ সেটা দিয়ে হয়তো লোকটাকে শাস্তি দেওয়া যেতে পারে, কিন্তু জিনিসটা একবার বেহাত হলে পরিণাম মারাত্মক। ভিডিওটা যখন অতগুলো মানুষের সামনে চালানো হবে প্রমাণ হিসাবে, তখন বুঝতে পারছিস মেয়েটার সম্মান কোথায় থাকবে। না না না, একেবারেই অসম্ভব এটা। দেখ, আমি যেটা জানি সেটা তোকে বললাম, কারণ এই সমস্ত কেসে যেখানে কলেজ থেকে লোকটাকে সাপোর্ট করছে, আরও বড় কথা হচ্ছে তুই নিজেও সেদিন বলছিলি যে তোদের কলেজে এরকম একটা জিনিস প্রায় অসম্ভব, সেখানে দাঁড়িয়ে একজনকে শাস্তি দেওয়ার জন্য ঠিক কতটা জোরদার প্রমাণ দরকার তা আশা করি তোকে বুঝিয়ে দিতে হবে না।
তাছাড়া আরো একটা জিনিস ভেবে দেখ, যাদের সঙ্গে ঘটনাটা ঘটেছে তারাও কিন্তু চুপ করে আছে, আবার কেউ কলেজ ছেড়ে গেছে। তুই তাদেরকে খুঁজে পাবি কোথায়? আর তাদেরকে খুঁজে পেলেও তারা যে এই বিষয়ে মুখ খুলতে চাইবে বা একজন প্রত্যক্ষদর্শী হিসেবে সাক্ষী দিতে চাইবে তারও তো কোনো নিশ্চয়তা নেই, তাই না? দেখ, বিষয়গুলো নিয়ে যে আমি নিজেও ভাবিনি তেমনটা কিন্তু নয়। এমনকি আমাদের প্রিন্সিপালের সঙ্গেও আমি এই বিষয়ে কথা বলেছি, তিনিও আমাকে তোর কথাগুলোই বলেছেন, জানিস তো। দেখ, আমি তোকে একটা কথা বলছি, যাদের সঙ্গে এরকম ঘটনা ঘটে গেছে তাদের জন্য তার কিছু করতে পারবো না। তবে ভবিষ্যতে যদি কারোর সঙ্গে এরকম ঘটে তাহলে আমার মনে হয় তার সাহায্যে ওই লোকটাকে অ্যাটাক করা সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। সেই মেয়েটাকে দিয়ে যদি লোকটাকে অ্যাটাক করানো যায় তাহলে লোকটাও কিছু বলতে পারবে না, কারণ বললে সেখানে একটা প্রশ্ন উঠে আসবে যে মেয়েটা খামোকা আপনার উপরেই এই অ্যাটাকটা করলো কেন। এটা কোনো কথা হলো? এরা কতটা ভয়ানক হয় তোর কোনো ধারণা নেই মনে হয়। লোকটার উপর যদি মেয়েটা ঘুরিয়ে অ্যাটাক করে তাহলে লোকটা আরো হিংস্র হয়ে যাবে, মেয়েটার উপরে আরো বাজেভাবে চড়াও হবে। এটাও ভুল বলিসনি। সত্যি বলতে এইসব নোংরা মানুষের মানসিকতা যে ঠিক কি বা এরা কত দূর যেতে পারে সে বিষয়ে আমাদের মতো মানুষেরা কখনো কল্পনাই করতে পারবে না। আরো কিছুক্ষণ এই নিয়ে ওরা আলোচনা করে, তবে ঠিক কি করলে লোকটাকে শাস্তি দেওয়া যাবে সেই নিয়ে ওরা কোনো রকম কনক্লুশনে আসতে পারে না। দেখতে দেখতে আরো কিছুদিন কেটে যায়। ইতিমধ্যে উদয় স্যারের কানে প্রীতির এই সমস্ত ব্যাপারের মুভমেন্টের খবর পৌঁছে গিয়েছে। উদয় স্যারও মনে মনে ছক কষে। সে প্রথমে ভেবেছিল প্রীতিকে একেবারে শেষ করে দেবে, তবে শেষটা হবে নারকীয়। একদিকে প্রীতি বারবার লোকটার কিছুটা কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করতে থাকে প্রমাণ জোগাড়ের জন্য, অপরদিকে উদয় স্যার চেষ্টা করতে থাকে কিভাবে প্রীতিকে শেষ করে দেওয়া যায়। অবশেষে সুযোগটা এসে যায়। প্রীতি ওই ডিপার্টমেন্টের কিছু জনের সাথে বন্ধুত্ব করেছিল, ফলে তাদের থেকে জানতে পারে উদয় স্যার আরও একটা মেয়ের পেছনে পড়েছে। যথারীতি মেয়েটাকে একদিন নিজের কেবিনে ডেকে পাঠায় সে, তবে সেই মেয়েটার বদলে প্রীতি নিজে গিয়ে হাজির হয় তার সামনে। 10ই এপ্রিল 2024। ভেতরে আসতে পারি? আরে হে, আমি কাকে দেখছি? ভুল দেখছি না তো? না, একেবারেই ভুল দেখছেন না। তা কি মনে করে এখানে? আসলে আপনার নামে এত ভালো ভালো কথা শুনেছি যে আপনাকে চোখের সামনে দেখার লোকটা সামলাতে পারলাম না। তা বেশ, কিন্তু তুমি তো অন্য ডিপার্টমেন্টের, খামোখা এই ডিপার্টমেন্টে এসে আমার সাথে দেখা করার কারণটা জানতে পারি? ডিপার্টমেন্ট, বিল্ডিং সমস্তটা আলাদা হতেই পারে, কিন্তু তার মানে তো এটা নয় যে আমি এখানে আসতে পারবো না। কেননা দিনের শেষে কলেজটা তো একটাই, তাই না? হ্যাঁ, এটা একদম ঠিক বলেছ। কথাটা বলে নিজের চেয়ার ছেড়ে উঠে পড়ে উদয় স্যার। এরপর ধীরে ধীরে এগোতে থাকে প্রীতির দিকে। তবে তুমি যে নিজে এসে ধরা দেবে তা আমি কিন্তু ভাবিনি। ওই মেয়েগুলোর এমন সর্বনাশ কেন করলেন আপনি? আমি? কি যে বলো না, আরে ওরা নিজে এসেছিল আমার কাছে। হ্যাঁ, একদম বাজে কথা বলবেন না। বাজে কথা? আচ্ছা, ওদের কথা বাদ দিলাম, তুমি বরং নিজেকে দিয়েই দেখো। তুমি তো নিজেই এসেছো এখানে, কই আমি তো তোমাকে ডেকে পাঠাইনি। কথাটা বলে এগিয়ে আসে উদয় স্যার। তারপর প্রীতি কিছু বুঝে ওঠার আগেই এক টানে ওর ওড়নাটা কেড়ে নেয়। ছোটবেলায় অল্প বিস্তর ক্যারাটে শিখেছিল ও, তাই বেশ কিছুক্ষণ উদয় স্যারকে ঠেকিয়ে রাখতে পারে, তবে শেষ রক্ষা হয় না। লোকটা তার কেবিনে থাকা একটা ফুলদানি দিয়ে প্রীতির মাথায় আঘাত করে। মাথায় চোট পেয়ে প্রায় জ্ঞান হারানোর অবস্থায় ও বুঝতে পারে লোকটা ওর উপর ঝাঁপিয়ে পড়ে ওকে বিবস্ত্র করতে শুরু করেছে। প্রীতির হাত পা অসাড় হয়ে আসতে শুরু করে, চোখের কুল বেয়ে জল পড়তে থাকে।
একটা সময় প্রচন্ড যন্ত্রণায় প্রীতি জ্ঞান হারায়। এর পরের ঘটনাগুলো বেশ কিছুটা তাড়াতাড়ি ঘটে। অনির্বাণ একটা আশঙ্কা করেছিল, তাই ওর ভাইকে বলেছিল সৌনক বলে ছেলেটাকে দিয়ে প্রীতির ওপর নজর রাখতে। সৌনক সেদিন প্রীতিকে উদয় স্যারের ঘরের দিকে যেতে দেখেই সাথে সাথে অনির্বাণের ভাইয়ের মাধ্যমে অনির্বাণকে খবর দেয়। অনির্বাণ আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি কলেজে চলে এসেছিল। তবে শেষ রক্ষা হয়নি। প্রীতির গায়ে ধর্ষিতার পাশাপাশি চরিত্রহীনার তকমাটাও লেগে যায়। উদয় স্যার দাবি করেন প্রীতি নিজে এসে এসব করেছে। তবে অনির্বাণ থেমে থাকেনি। কেসটা কোর্টে ওঠে। একের পর এক হায়ারিংয়ে প্রীতির চরিত্র নিয়ে অনেক কাঁটাছেঁড়া হতে থাকে। উদয় স্যারের পক্ষের উকিল প্রমাণ করতে চায় যে প্রীতি নাকি উদয় স্যারকে ভালোবেসে ফেলেছিল। উদয় স্যার প্রীতির কথায় পাত্তা না দেওয়ার জন্য প্রীতি নাকি প্ল্যান করে এরকম একটা ঘটনা ঘটিয়েছে। আরো বিভিন্নভাবে কথার তীর ছুটে আসতে থাকে। অনির্বাণ আপ্রাণ চেষ্টা করতে থাকে সেই সকল মেয়েকে সামনে আনার। প্রীতি প্রথম দিকে ভেঙে পড়লেও অনির্বাণের সাপোর্টে সে ঘুরে দাঁড়ায়। অবশেষে মুখ খোলে প্রীতি। ইওর অনার, আজ আমার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে, এইরকম ঘটনা আমাদের দেশের হাজার হাজার মেয়েদের সঙ্গে ঘটে, কিন্তু আমরা কেউ বিচার পাই না। কেন জানেন? কারণ এই সমাজ আমাদেরকে নিজেদের ভোগের মূল উপকরণ মনে করে। তারা ভাবে আমরা শুধু সন্তান পালন করব, রান্নাঘরে বদ্ধ থাকবো, সংসার করব, পুরুষদের কথা অনুযায়ী চলবো। কিন্তু না, আমরাও এই পুরনো চিন্তা ভাবনাকে আমল না দিয়ে পুলিশে অংশগ্রহণ করেছি, দেশের মানুষকে রক্ষা করতে। ডাক্তার হয়েছি মানুষের প্রাণ বাঁচাতে, আইনজীবী হয়েছি দোষীদের উপযুক্ত শাস্তি দিতে। কিন্তু এই দেশের জন্য আমাদের কন্ট্রিবিউশন দিনের শেষে কোথাও যেন ফিকে হয়ে যাচ্ছে। যে কোনো ঘটনায় এই সমাজ আমাদেরকেই দোষারোপ করে, কলঙ্ক দেয়, অপমান করে। আমিও চেয়েছিলাম দেশের স্বার্থে কিছু একটা করব। আমারও তো স্বপ্ন ছিল লেখাপড়া করে আমি প্রতিষ্ঠিত হব। কিন্তু আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমার সব স্বপ্ন, আশা, ভরসা সব কিছু শেষ করে দিল, সব কিছু। আজ থেকে 1 বছর আগে আমারই মতো একটা মেয়ের সঙ্গে এমন একটা ঘটনা ঘটেছিল, কিন্তু সে বিচার না পেয়ে এই সমাজের তাড়নায় আজ তার বর্তমান ঠিকানা হয়েছে মানসিক হাসপাতালে। ওয়াই কেন? শুধুমাত্র আমরাই কেন? শিক্ষকের শিক্ষায় আমরা শিক্ষিত হই, কিন্তু ইওর অনার, এটা কেমন শিক্ষা? একজন শিক্ষক তার ছাত্রীর সাথে এরকম একটা জঘন্য কাজ করার পরেও সে সমাজের বুকে সম্মানের সঙ্গে ঘুরে বেড়ায় আর নিঃশব্দে স্বীকার করে আমাদের মতো সাধারণ মেয়েদের। আমি প্রশ্ন করতে চাই তাদের যারা বলেছেন এই ঘটনা আমি ইচ্ছে করে করেছি। আচ্ছা, আপনারাই বলুন না, একটা মেয়ে নিজের সব স্বপ্ন, আশা, ভরসা, শিক্ষা, নিজের সম্মান এত সহজে নষ্ট করে দিতে পারে শুধুমাত্র একজনকে বদনাম করার জন্য? একজন নিষ্পাপ মেয়ের উপরে ঘটে যাওয়া এরকম নারকীয় ঘটনার ন্যায় বিচারের জন্য তথ্য প্রমাণ সংগ্রহ করতে আমি যখন উদয় স্যারের কাছে যাই, তখন আমার সাথে মাননীয় বিচারপতি
বিচার আপনার হাতে, আর আপনার বিচার আমি নত মস্তকে গ্রহণ করব। কিন্তু ইওর অনার, আপনার কাছে আমার অনুরোধ, আপনি এইরকম বিচার করবেন না যাতে পূজা বা প্রীতির সঙ্গে ঘটে যাওয়া ঘটনার পুনরাবৃত্তি হয়। আমাদেরও স্বপ্ন আছে, প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা আছে, আমাদের সম্মানের সাথে বাঁচার অধিকার আছে আমাদের। আপনার বিচারের পরে যেন আমাদের মনে প্রশ্ন না উঠে আসে, why me? Why me? Why? সারা কোর্ট রুম স্তব্ধ হয়ে যায়। জজ সাহেবের হাতের পেনটাও যেন কেঁপে ওঠে। না, সেদিন লোকটার মাত্র 10 বছরের জেল হয়েছিল। আসলে কি জানেন তো, এমন বহু ঘটনা প্রতিদিন আমার সামনে আসে। আমি নিজেই সেসবের সাক্ষী। তার থেকে কিছু ঘটনা আপনাদের শোনালাম। আমি সেসব মেয়েকে বিচার পেতে দেখেছি যারা ভুয়ো কেস করেছিল। সেই ছেলেগুলোর চোখের জল দেখেছি নীরবে। আমি সেসব মেয়েদের কাঁদতে দেখেছি যারা ন্যায় চাইতে এসে আরো একবার ধর্ষিত হয়েছিল। আমি সে সমস্ত ছেলেদের বিজয় উল্লাস দেখেছি যারা দোষী। আসলে কি জানেন তো, যে আসলে ভিকটিম, কিছু উকিল আর প্রমাণের হেরফেরে তারাই কখন যেন আসামি হয়ে যায়। টেবিলে যে মানুষটা হাতুড়ি ঠুকে বিচারের রায় দেয়, সে কিন্তু অতটাও বোকা নয়। কেসের সমস্ত ডিটেলস এবং শুনানি থেকে সে কিন্তু কিছুটা আন্দাজ করতে পারে যে আসল অপরাধী কে। তবে পর্যাপ্ত প্রমাণ এবং কেসে সেরকম কোনো প্রত্যক্ষদর্শী না থাকার দরুন সে বাধ্য হয় দোষীকে নির্দোষ ঘোষণা করতে। আমি তাকে দেখেছি সে কিভাবে নিজের পেনটা ছুঁড়ে ফেলে দিয়েছিল সেবার, যখন নির্দোষ ছেলেটাকে শাস্তি দিতে হয়েছিল। আমি তার জলে ছলছল চোখ দেখেছি যখন একটা অসহায় মেয়েকে জেরা করা হচ্ছিল নগ্নভাবে। আপনারা হয়তো ভাবছেন, এ তো আমরাও কম বেশি জানি বা শুনি বা কখনো দেখি, এতে নতুন কি আছে? আছে, এখানে একটা নতুন বিষয় আছে। তা হলো আমার পরিচয়। আমার চোখ ছিল বাঁধা, হাতে তোলা আইনের মাপকাঠি। আমার চোখ আজ দিয়েছ খুলে, কিন্তু দাওনি শাস্তি দাবার লাঠি। এতদিন শুধু শুনতে পেতাম কান্না, অসহায় কিছু মানুষের দীর্ঘশ্বাস। আজ যে আমি দেখতে পাচ্ছি সবই, কেমনে ক্ষমতা মারায় সত্যের লাশ। বিচার প্রার্থী ভিক্ষাপাত্র নিয়ে আশায় আশায় কাটাচ্ছে মাস বছর। দৃষ্টি পেয়েছি, বোবা রয়ে গেছি। প্রতিদিন রঙ্গমঞ্চে গুনছি ন্যায়ের কবর। আমি সেই মেয়ে যে বহু বছর ধরে কালো কাপড়ে চোখ বেঁধে হাতে তুলা যন্ত্র নিয়ে দাঁড়িয়ে আছি বিচারকের টেবিলের এক কোণে। আজ আমার চোখ খোলা, তবে দোষীদের শাস্তি দেওয়ার মতো পর্যাপ্ত ক্ষমতা এখনো আসেনি আমার। আমি যে একটা জড় বস্তু, যে কেবল দাঁড়িয়ে থাকি ন্যায়ের পরাকাষ্ঠ হয়ে, আর নিজেকে প্রশ্ন করি, এ কোন ন্যায়ের প্রতিনিধি আমি? হোয়াই মি? হোয়াই মি? শুনছিলেন প্রজ্ঞা চক্রবর্তী রচিত হোয়াই ইউ। গল্পের সূত্রধার আমি রৌনক মুখার্জি। গল্প পাঠে বর্ষা কর্মকার। অহনার চরিত্রে সৃষ্টি দে, তিথির চরিত্রে রূপা গাঙ্গুলি, মা এবং পাড়ার মহিলার চরিত্রে রূপা সুর,
অহনার পিতার চরিত্রে ডক্টর সৌরভ বাগ, অফিসের বস ও উদয় স্যারের চরিত্রে পার্থ মুখার্জি, অদিতি ও ক্লাস ফ্রেন্ডের চরিত্রে সুমি চ্যাটার্জি, পাড়ার মহিলার চরিত্রে অন্তরা ভট্টাচার্য, পূজার চরিত্রে রিনি সাহা, ক্লাস ফ্রেন্ডের চরিত্রে প্রজ্ঞা চক্রবর্তী, প্রীতির চরিত্রে শিউলি বিশ্বাস, অনির্বাণের চরিত্রে সৌম্য চ্যাটার্জি, পর্ব পরিচালনা, আবহ ও ধ্বনি পরিকল্পনা অ্যাস্টারিক্স, প্রচ্ছদ নির্মাণ দি র পিক্সেল, বিশেষ সহযোগিতায় মোনালিসা ভট্টাচার্য, পার্থ মুখার্জি ও ডক্টর সৌরভ বাগ। গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমাদের এগিয়ে চলতে সাহায্য করুন শুধুমাত্র একটি সাবস্ক্রাইবের মাধ্যমে। আমরা খুব তাড়াতাড়ি ফিরব আবারও একটি নতুন গল্প নিয়ে, ঠিক রাত 10টায়, শুধুমাত্র কাহিনী মহল অরিজিনালসে। তাই শুনতে থাকুন কাহিনী মহল অরিজিনালস। স্টে টিউনড অ্যান্ড ফিল অডিও স্টোরিজ। থ্যাংক ইউ।